বাংলাদেশ ইস্যুতে আবারও নজর রাখতে হয়, কারণ ইতিমধ্যেই ভারত সরকার বাংলাদেশের বাণিজ্যে কাঁচি টেনেছে। তারই মধ্যে এবার পেট্রোপোল বন্দর দিয়ে যে রেডিমেড গার্মেন্টস গুলি রয়েছে সেগুলিতে এবার আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত সরকার, যার ফলে এবার বিপাকে পড়ছেন বন্দরের শ্রমিকরা। যদিও এক্ষেত্রে পেট্রোপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট সংগঠনের সম্পাদক তিনি জানিয়েছেন যে পেট্রোপোল বন্দরে কিছু অংশের শ্রমিকরা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়ে পড়বেন ঠিকই, কিন্তু এর ফলে বড় ধাক্কা কিন্তু খাবে বাংলাদেশ। আর ভারত থেকে বস্ত্র শিল্পের কাঁচামাল বাংলাদেশে যায় এবং সেটা কারোর অজানা নয়, আর সেখানে পোশাক তৈরি হয়ে সেটা আবার পুনরায় ভারতে আসে। আর ইতিমধ্যে পেট্রোপোল বন্দর দিয়ে সেগুলি আমদানির ক্ষেত্রে এবার নিষেধাজ্ঞা ভারত সরকার জারি করেছে। বাধ্য হয়েছে ভারত সরকার বাংলাদেশ অর্থাৎ ইউনূসের এই বর্তমানে যে এক প্রকার তার কর্মকাণ্ড তা এবং ভারত বিরোধী সুর, তার ফলে এবার ভারত সরকারের এই পদক্ষেপ। এই বিষয় প্রসঙ্গে শোনাবো পেট্রোপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট সংগঠনের সম্পাদক, তিনি কি জানিয়েছেন। আমাদের খুব যে ক্ষতি হবে তা না, আমাদের একটা পার্সেন্টেজ মাল আসবে না, কিন্তু মালটা আমরা জাহাজে নিচ্ছি বা দুটো বন্দর স্পেশাল বন্দরে নিচ্ছি, বিশেষ করে সিপোর্ট কলকাতা, নবসেবা পোর্ট। গার্মেন্টস বড় একটা ইন্ডাস্ট্রি, বাংলাদেশের অর্থনীতিকে সামলায়। গার্মেন্ট যদি বাংলাদেশের রপ্তানি বন্ধ হয়ে যায় তাহলে আলটিমেট মানে বড় ক্ষতি হচ্ছে বাংলাদেশের। হিউজ একটা ফিনান্সিয়ালি পার্ট বাংলাদেশের টোটাল মেনটেন করে এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি। এখন তারা তাদের ফিনিশ গুডস যদি রপ্তানি করতে না পারে বা রপ্তানি করতে গিয়ে যদি তাদের হিউজ কস্টের সামনে আসতে হয়, তাহলে তাদের লস হবে এবং আস্তে আস্তে ডিমিনিশ হবে ব্যবসা। আমাদের ইন্ডাস্ট্রির র মেটেরিয়ালসই তো বাংলাদেশে যায়, তা আমাদের এখানে কারখানাও আছে। বাংলাদেশে যে মাল তৈরি হয় সে মাল আমাদের ইন্ডিয়ায় যথেষ্ট সাফিসিয়েন্ট সাপোর্ট আছে। এখানকার গার্মেন্টসের র মেটেরিয়ালস বাংলাদেশ যাচ্ছে, লাইক রেমন্ডস, অলোক ইন্ডাস্ট্রিজ, বর্ধমান টেক্সটাইল, এরা ওখানে পাঠাচ্ছে র মেটেরিয়ালস, ওখান থেকে ফিনিশ গুডস হয়ে আসছে। তো স্বাভাবিক কারণেই ওদের লেবার বাড়ছে, ওদের মানে ইন্ডাস্ট্রি চলছে। যদি ওরা ঠিকমতো আমাদের এই কস্টিংয়ে না আনতে পারে বা যদি ল্যান্ড বর্ডারে স্বাভাবিকভাবে কাজ না হয়, তাহলে লসটা অনেকটাই বাংলাদেশের। কর্মীদের সংকট, প্রচুর সংকট। কর্মীরা কাজের জন্য কর্মে ওদেরকে বাংলাদেশে কর্মচারীর অ্যাভেলেবিলিটি আছে, কিন্তু এই কাজের সঙ্গেই তারা যুক্ত। এই ইন্ডাস্ট্রি যদি আস্তে আস্তে বন্ধ হয়ে যায় কিংবা যে রুটে আনছে তাতে তো কস্টিং আরও বেশি আছে, সত্যি আস্তে আস্তে ডিমিনিশ হওয়ার সময় ভারতের ব্যবসায়ীরা মুক্তি পাবে। ভারতের যারা ইন্ডাস্ট্রিয়াল কাজ আছে তাদের ডেভেলপ হবে, তাদের ব্যবসাটা। এই হচ্ছে ব্যাপার। কি কি আসবে না পেট্রোপোল বন্দর শুধু গার্মেন্টস আসবে না, রেডিমেড গার্মেন্টস যেগুলো ফিনিশ গুডস করে, আমরা যে জামা প্যান্ট পরি, ব্র্যান্ডেড কোম্পানির মাল আছে, সেগুলো আসবে না। কর্মসংস্থান হারানো বাংলাদেশের একটা বড় আশঙ্কার জায়গা তৈরি হচ্ছে। না, বাংলাদেশে তো কর্মসংস্থান একদম মুক্ত উঠবে পড়বে। আমাদের অল্প কিছু লোক ইনভলভ হবে, আমাদের 10 to 20% ম্যাক্সিমাম মাল। তো আমাদের মালের যে ওই মালের চাহিদা ইন্ডিয়ায় যেটা আছে, ইন্ডিয়ায় তারা ফিনিশ গুড বানাতে পারবে। তো এখন প্রশ্ন হলো যে দুদেশের একটু সম্পর্ক আমাদের একটু খারাপ জায়গায়, বাংলাদেশ অনেকটাই দায়ী তার জন্য বলে আমি মনে করি। এরা সম্পর্কটা ভালো করতে হবে, ভালো হলে ব্যবসাটাও বাড়বে। আপনার নাম কি? কার্তিক চক্রবর্তী, সিএসএ সেক্রেটারি। আপনারা শুনলেন সংগঠনের সম্পাদকের বক্তব্য। এই বিষয় প্রসঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি শান্তনু পান। শান্তনুর কাছে বিস্তারিত বিষয়টা জানবো। শান্তনু, একেবারে তোমাদের জানিয়ে রাখবো যে ভারত এবং বাংলাদেশের দুই দেশের মধ্যে যে বাণিজ্য সম্পর্ক, সেখানে কোথাও একটা ভাটা দেখা দিয়েছে, এমনটাই কিন্তু বাংলাদেশের যারা শ্রমিক এবং তারা জানাচ্ছেন। কারণ আমরা জানি যে বিভিন্ন সময় ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক, সেই সম্পর্কের অবনতির ফলে পেট্রোপোল সীমান্ত দিয়ে যে বস্ত্র শিল্পের কাঁচামাল ভারত থেকে বাংলাদেশে যায় এবং সেখানে গিয়ে জামাপত্র তৈরি হওয়ার পর আবার ভারতবর্ষে ফিরে আসে, সেই জায়গায় দাঁড়িয়ে কাঁচামালের যে রপ্তানির ক্ষেত্রে একটা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যার ফলে কিন্তু বাংলাদেশে এই রেশম শিল্প এবং বস্ত্র শিল্পের সঙ্গে যারা যে সমস্ত কর্মীরা যুক্ত ছিলেন তাদের কিন্তু কর্মহারা হতে চলেছেন, এমনটাই কিন্তু মনে করছেন তারা। কারণ ভারতের পক্ষ থেকে ইতিমধ্যেই যে সড়ক পথে রপ্তানি তা কিন্তু বন্ধ করা হয়েছিল এবং বিভিন্ন দিক থেকে বাংলাদেশের সঙ্গে যে সম্পর্কের অবনতি, যার ফলে কিন্তু এই ধরনের সিদ্ধান্ত। তবে মনে করা হচ্ছে যে বাংলাদেশের যারা এই মুহূর্তে কর্মহারা হতে চলেছেন তারা কিন্তু সরকারের কাছে আবেদন জানাচ্ছেন যে ভারতের সঙ্গে যত দ্রুত সম্পর্ক ভালো স্থাপন করা যায়, তাহলে কিন্তু এই যে রপ্তানি আমদানি সুবিধা হবে এবং পাশাপাশি ঘোর পথে আনতে হবে না। ঘোর পথে নিয়ে গেলে কিন্তু অনেকটাই দাম বৃদ্ধি হবে, যার ফলে সেটা ব্যবসার ক্ষেত্রে সমস্যা দেখা দেবে, এমনটা কিন্তু মনে করছেন। একেবারেই শান্তনু, ধন্যবাদ তোমাকে। আপনারা শুনলেন বিস্তারিত বিষয় এবং বিশেষ করে আমদানি রপ্তানিতে একটা বড় ক্ষতির মুখে বাংলাদেশের একটা বড় ধাক্কা হতে চলেছে এবং বিশেষ করে দুদেশের সম্পর্কে এবার দুঃখিত সেখানে একটা টান পড়ার ক্ষেত্রে কিন্তু এবার আশঙ্কা থেকে যাচ্ছে, বিশেষজ্ঞরা তাই মনে করছেন, এমনটাই জানা যাচ্ছে। তারই মধ্যে স্থলবন্দরের যে বাণিজ্য ক্ষেত্রে, সেই বাণিজ্যের ক্ষেত্রে এবার নিষেধাজ্ঞা ভারত সরকার
জারি করতে বাধ্য হয়েছে এবং সেক্ষেত্রে বিভিন্ন পণ্য এই মুহূর্তে আমদানির ক্ষেত্রে বন্ধ করা হয়েছে। কারণ আমরা জানি যে মাসখানেক আগেই বাংলাদেশ যেভাবে একটা ভারত বিরোধী জিগির জারি রেখেছিল এবং যেভাবে তারা বলছিল যে সুতো আমদানির ক্ষেত্রে নাকি ভারতের জলপথকে কিংবা সমুদ্র পথকে ব্যবহার করতে হবে, স্থলপথে ভারতের জন্য নিষেধাজ্ঞা টেনেছিল খোদ বাংলাদেশ। তাই এবার পাল্টা জবাব দিতে ভারতও কিন্তু এক প্রকার প্রস্তুত হয়েছে। কারণ আমরা জানি যে সাম্প্রতিক সময়ে পাকিস্তান এবং ভারতের যে একটা সংঘর্ষ সৃষ্টি হয়েছে, সেই সংঘাতের ফলেই কিন্তু একটা লক্ষ্য করা গেছিল বাংলাদেশের উপরও রীতিমতো একটা প্রভাব পড়েছে কিংবা বাংলাদেশও কিন্তু সেক্ষেত্রে অনেকটাই নড়বড়ে হয়ে গিয়েছিল। অবশ্য এই বিষয়ে প্রসঙ্গে ইতিমধ্যেই আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে আমদানি ও রপ্তানি কারক খোকন ভৌমিক। আপনাকে শুরুতেই নিউজ ভ্যানগার্ডের লাইভে স্বাগত। নমস্কার। আমরা যে দেখলাম যে ভারত এই মুহূর্তে স্থলবন্দরের ক্ষেত্রে বাণিজ্যে একটা বিধিনিষেধ টেনেছে, কি বলবেন এবং বাংলাদেশে এর প্রভাব কতটুকু পড়বে? ব্যবসার ক্ষেত্রে বিশাল প্রভাব পড়বে, কারণ যে পণ্যগুলি এখন ভারত সরকার বন্ধ করেছে এই পণ্যগুলি আমাদের পোর্ট দিয়ে আগরতলা বিবাজার দিয়ে বিশাল পরিমাণে আসে। এবার সরকারি সিদ্ধান্ত অনুযায়ী তো সমস্ত কাজ বন্ধ থাকবে, কিন্তু সেই সাথে ব্যবসার ক্ষেত্রে একটা বিশাল হানি, বলা যায় যে আর্থিক লোকসানি হবে। একেবারে এক্ষেত্রে স্থলবন্দর ভিত্তিক যে রপ্তানিতে একটা নিষেধাজ্ঞা হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছে, সেখানে কি ভারত সরকার আগাম ভাবে কোন রকমের ইঙ্গিত বহ বার্তা দিয়েছিল? না, দেখুন, এখানে বলতে গেলে একটা পলিসি ম্যাটার আছে। আমাদের যতটুক এক্সপোর্ট হয় বাংলাদেশে, আমাদের টোটাল যে এক্সপোর্টের 1.68%, মানে খুবই কম। এর মধ্যে যতটুক হয় 20 to 30% সুতো যায়, যে সুতো দিয়ে ওইখানের পোশাকের যে কাজটা হয় সেটা না বলে হঠাৎ করে স্থলবন্দর বন্ধ করে দিচ্ছে বাংলাদেশ। এটাতে আমাদের ইন্ডিয়ান যে ব্যবসায়ীরা বিশালভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সেরকম যদি ইন্ডিয়া সরকার এরকম করে, আমরা তো এটা সাপোর্ট জানাই, কোনো অসুবিধা নেই। আর্থিক যদি কিছু অসুবিধা বা লসও হয়, সরকারি সিদ্ধান্তকে আমরা অবশ্যই স্বাগত জানাবো এবং আমরা মানবো। একেবারে বলা চলে যে ভারত সরকার এই মুহূর্তে এই সিদ্ধান্ত অনেকটাই বাধ্য হয়েছে নিতে, যদিও এই ক্ষেত্রে ভারতের এই সিদ্ধান্ত বাংলাদেশের রপ্তানিকারকদের উপর কেমন অর্থনৈতিক দিক থেকে প্রভাব পড়বে? বিশাল প্রভাব পড়বে, বিশাল প্রভাব পড়বে। কারণ এই স্থলবন্দর দিয়ে মাল পাঠাতে কম কস্টিং এ কম সময়ে যেটা পারবে সমুদ্র বন্দর দিয়ে সেটা কখনোই সম্ভব না। সেখানে ডাবল এক্সপেন্ডিচার, সঙ্গে সময় সাপেক্ষ। যেটা 3 দিনে ইন্ডিয়াতে এসে বাজারজাত হতে পারে, আর জলে গেলে সেটা অন্তত 15 দিন, 20 দিন বা 25 দিনও লাগতে পারে। সেখানে একটা বিশাল বাংলাদেশের অর্থনৈতিক দিক দিয়ে ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত হবে, সেটা বলাই বাহুল্য। কি মনে হচ্ছে এক্ষেত্রে এবার বাংলাদেশের সরকার কিংবা বাণিজ্য মন্ত্রণালয় এই বিষয় নিয়ে ভারতের সঙ্গে কি কোনো রকমের আলোচনায় বসবে? আমরা যতটুকু খবর পাচ্ছি, আমাদের বাংলাদেশের সোর্সের মাধ্যমে, ব্যবসায়িক সোর্স, কোনো সরকারি সোর্স নেই, ব্যবসায়িক সোর্সের মাধ্যমে আমরা যতটুকু খবর পাচ্ছি, বাংলাদেশের যে বাণিজ্য বিভাগ অনেকটাই নরম। ওনারা সম্ভবত ভারত সরকারের কাছে অনুরোধ রাখবে এগুলি প্রত্যাহার করার জন্য। একেবারে আরো একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাইবো, এক্ষেত্রে ভারতের যে নিষেধাজ্ঞার প্রেক্ষিতে এবার বাংলাদেশ এই মুহূর্তে কি পদক্ষেপ নেবে, কিংবা সেক্ষেত্রে বাংলাদেশ কি বিকল্প বাজার রপ্তানি বা কোনো নৌ রুট কিংবা তৃতীয় দেশ কি আদৌ খুঁজতে শুরু করবে বাংলাদেশ? এখানে আমি আমার ব্যক্তিগত মতামত যদি বলি, সেটা হলো একদম গার্জিয়ান ছাড়া হয়ে গেছে এখন বাংলাদেশ। ওনারা কি সিদ্ধান্ত নেবেন ওনারা নিজেরাই বুঝতে পারছেন না। সেক্ষেত্রে আমরা একবারই আর কি বলবো, এতটুকুই বলবো। একেবারে এই ক্ষেত্রে বাংলাদেশের এই অবস্থা আগামী দিনে কি আদৌ পরিবর্তন হবে, কিংবা সেই মেরুদণ্ড কি আদৌ সোজা করতে পারবে বাংলাদেশ? যদি সত্যিকারের সময়ের মধ্যে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়, সেই সরকার যদি আগের মতো ভারতবর্ষের সঙ্গে সম্পর্ক প্রীতি এবং সমস্ত ভাতৃসুলভ মনোভাব নিয়ে ব্যবসা বাণিজ্য বা সহযোগিতার হাত বাড়ায়, নিশ্চয়ই আবার ঘুরে দাঁড়াতে পারবে। আমরাও আশা করি ব্যবসা বাণিজ্য অনেক বাড়বে, সঙ্গে সঙ্গে দুই দেশের মানুষের উপকৃত হবে। একেবারে অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। নমস্কার। নমস্কার। আপনারা শুনলেন, এবং এক্ষেত্রে রীতিমতো বড়সড় একটা ধাক্কার মুখে পড়তে শুরু করেছে বাংলাদেশ, এমনটাই কিন্তু মনে করছে বিশেষ করে সাম্প্রতিক সময়ে ভারত সরকার যে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। তবে এই বিষয় প্রসঙ্গে এবার আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে ডক্টর সঞ্জয় রায়। ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করব, শিক্ষাবিদ একই সঙ্গে অর্থনীতিবিদ। আমি আপনার কাছে সেই প্রসঙ্গটাই রাখবো যে বর্তমানে যে স্থলবন্দরের বাণিজ্য এবার ভারত সরকার যে বিধিনিষেধ টেনেছে, তাতে করে কতটা প্রভাব এবার বাংলাদেশের পড়বে? নমস্কার।
স্থলবন্দর তো তো বলবো বলুন, বাংলাদেশের তো এই যে রেস্ট্রিকশনটা যে সরকার দিল, তার ফলে তো বাংলাদেশের তো বস্ত্র, রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি, ফুড এবং ফুড প্রোডাক্টস যেগুলো আছে, তাছাড়া প্লাস্টিক ইত্যাদি ক্ষেত্রে তো একটা তো বিশাল একটা বাধা এবং ওদের চলে এসছে। তার ফলে তো বাংলাদেশের বস্ত্র শিল্প তো প্রচন্ড ভাবে এফেক্টেড হবে বলে ব্যক্তিগত ভাবে মনে করি। কারণ বাংলাদেশের 1/3 যে বাংলাদেশি প্রোডাক্ট আছে না, এগুলো আপনার এই হ্যাম্পার হবে বলে আশা করা যাচ্ছে। কারণ কি পেট্রাপোল দিয়ে প্রায় 76% আপনার রেডিমেড গার্মেন্টস গুলো আসছে। এখন রেডিমেড গার্মেন্টস গুলো যদি স্থলবন্দর দিয়ে না আসে, যদি নর্মাল পোর্টস যেগুলো দিয়ে আসার কথা গভর্নমেন্ট বলছে, তার ফলে তো মানে আপনার ডেলিভারি টাইমটা বেড়ে যাবে, প্লাস যে পাঠানোর জন্য যে প্রসেসটা যে অনেক সময় বেশি লাগবে এবং লজিস্টিক এক্সপেন্সেস বেড়ে যাবে, ফলে ওদের তো কম্পিটিটিভনেসও বস্ত্র শিল্পের কমে যাবে। তো আশা করা যাচ্ছে ওদের বাংলাদেশে এখন যেটা খবরে যেটা প্রকাশ পায় 770 মিলিয়ন মতো বস্ত্র, $1 মিলিয়ন বস্ত্র ইন্ডিয়াতে মোটামুটি বাংলাদেশ ব্যবসা করছে। তো তার থেকে প্রায় 1/3 তো হ্যাম্পার হবেই আশা করা যাচ্ছে। তার ফলে তো বস্ত্র শিল্পের উপর তো একটা বিশাল একটা আঘাত আসবে বলে, শুধু আমার কথা না, বাংলাদেশি পত্র পত্রিকা এবং বাংলাদেশি বণিক সমাজে যারা আছেন তারাও কিন্তু এটা বলছেন। এবং তার জন্য বাংলাদেশ সরকারই দায়ী। বাংলাদেশ সরকারই দায়ী, কারণ দীর্ঘদিন যাবতই হাসিনা গভর্নমেন্ট যাওয়ার পর থেকে মোহাম্মদ ইউনূসের যে অ্যাটিটিউড টু দ্য ইন্ডিয়া এবং পার্টিকুলারলি টুয়ার্ডস দ্য নর্থ ইস্টার্ন রিজন, এবং ইদানিং কয়েকদিন আগে, মাসখানেক আগে, গত এপ্রিলের 15 বা 16 তারিখ যে কতগুলো রেস্ট্রিকশন ইন্ডিয়ার উপর, ইন্ডিয়া থেকে যে সমস্ত পণ্য এক্সপোর্ট হতো বাংলাদেশে, তার উপর যে কতগুলো রেস্ট্রিকশন তারা ইম্পোজ করেছে, তারই একটা কাউন্টার বলে এটাকে মানে বাংলাদেশি মিডিয়া স্বীকার করছে না। তো আমার মনে হয় বেসিক্যালি কাউন্টার একটা মানে স্টেপ। কারণ মানে আপনি যদি লক্ষ্য করে দেখেন যে আমাদের যে বাংলাদেশের উপর দিয়ে যদি যে সমস্ত যখন নাকি ইন্ডিয়ান মানে প্রোডাক্ট যদি আসে, তাহলে প্রতি পার টন পার কিলোমিটার ইন্ডিয়ান টাকায় প্রায় $1.25 করে কিন্তু ওরা ট্রান্সপোর্টেশন ফি চার্জ করেছে। বাংলাদেশ যে আপনার ইন্ডিয়া গভর্নমেন্ট কিন্তু এটা এখনো ইম্পোজ করেনি। হ্যাঁ, তাছাড়াও আপনার যে ভারতবর্ষ থেকে যে চাল যখন নাকি এক্সপোর্ট হতো, তার উপর কতগুলো শর্ত ওরা আরোপ করেছে, ইচ্ছা করে ইন্সপেকশন বাড়িয়ে দিয়েছিল এবং লঙ্গার আপনার কাস্টম ক্লিয়ারেন্স পেতে অনেকটা সময় লাগতো। সুতরাং এগুলো দেখে এবং বাংলাদেশের গভর্নমেন্টের ইউনিট সরকারের যে কয়েকদিন আগে যে মোহাম্মদ ইউনিস যে বাংলাদেশ উনি চীন গিয়েছিলেন, তখন উনি কিন্তু বলছিলেন যে নর্থ ইস্টটাকে কি করে মানে নর্থ ইস্ট থেকে কি করে দখল করা যায় এবং নর্থ ইস্টকে সারা ভারতবর্ষ থেকে কিভাবে কাট করা যায়, এই সম্পর্কে মোহাম্মদ ইউনিসের প্রায় কিন্তু কিছু কিছু কথাবার্তা উল্টো পাল্টা বলতেন। ঠিক আছে, সুতরাং দিস আর বেসিক্যালি মানে এবং শুধু তা না, ইদানিং কালে লক্ষ্য করা যাচ্ছে যে পাকিস্তানের সঙ্গেও, পাকিস্তান তো আমাদের তো মোটামুটি এবং মানে আমরা তো জানি এখন পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক কি। সুতরাং এই যে পাকিস্তানি যে সন্ত্রাসবাদী যারা আছে, সন্ত্রাসবাদীদেরকে তো বাংলাদেশ সরাসরি সাপোর্ট না করলেও কিন্তু ওদের কিন্তু মানে বেসিক্যালি নীরবে বা সাপোর্ট করার চেষ্টা করছিল। এবং এই যে এক্সপোর্ট যে বিভিন্ন ভারতবর্ষের উপর যে শর্তগুলো লাগিয়েছিল, দেখা যাচ্ছিল বেসিক্যালি ইউনুস গভর্নমেন্ট indirectly was favoring China and Pakistan. ঠিক আছে, তাই তো গভর্নমেন্ট তাই কূটনৈতিক কিছু সিদ্ধান্ত নিয়েছে এবং বাণিজ্যিক একটা পদক্ষেপ নিয়েছে, এবং আমার মনে হয় তার ইট ইজ এ স্টেপ ইন রাইট ডিরেকশন। এবং তার ফলে বস্ত্র শিল্প না, শুধু অন্যান্য যে শিল্পগুলো বললাম, প্লাস্টিক, ফুড প্রোডাক্ট ইত্যাদি, বাংলাদেশের একটা বিশাল এফেক্টেড হবে বলে আশা করা যাচ্ছে। আমার মনে হয় ইন দ্য ডেজ টু কাম গভর্নমেন্ট উইল টেক সাম মোর স্টেপস।
অর্থাৎ বস্ত্রশিল্প সহ যে যে কাঁচামালগুলির ক্ষেত্রে বিরাট একটা অংশের অর্থনীতি কিন্তু বাংলাদেশে নির্ভর করতো। তাই সেক্ষেত্রে আজকে শিল্প বাণিজ্যে ধাক্কা খাওয়া মানে কি এবার তবে বাংলাদেশের যারা শিল্পীরা রয়েছে কিংবা যারা শ্রমিকরা রয়েছে তাদের উপরও একটা বিরাট ধাক্কা পড়বে? না, সে তো দেখুন অলরেডি বাংলাদেশে তো আরেকটা সমস্যা হবে। 2026 সাল থেকে বাংলাদেশ কিন্তু এখন যে ওই এই মানে লিস্ট ডেভেলপড কান্ট্রি হিসাবে যত কিছু কিছু বেনিফিট পেত বাংলাদেশ কিন্তু মিডল ইনকাম গ্রুপে চলে আসবে। তার ফলে যে কিছু কিছু সাবসিডি ওরা ওদের বয়ন শিল্প যে সমস্ত সাবসিডি গুলো বা অন্যান্য যে ফেসিলিটিস গুলো পাচ্ছে এগুলো কিন্তু অটোমেটিক্যালি উইথড্র হয়ে যেত। আর বাংলাদেশে বেসিক্যালি 5ই অগাস্টের পর থেকে হাসিনা নিয়ন্ত্রিত যেটা পত্রপত্রিকা মিডিয়ায় যেটা দেখতে পাই যে আসলে বেসিক্যালি হাসিনা মানে গভর্নমেন্টকে সাপোর্ট করতো যারা যে সমস্ত ইন্ডাস্ট্রি ছিল তাদের যে বস্ত্র শিল্প ছিল তার উপরে তো প্রচন্ড আঘাত এসছে এবং অনেকগুলো মানে যে রেডিমেড গার্মেন্ট ইন্ডাস্ট্রি আমরা লক্ষ্য করেছি পত্রপত্রিকা এগুলোকে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং অলরেডি তো এখান থেকে প্রচুর মানে অলরেডি বস্ত্র শিল্প সেখানে এই মার খেয়েছে এবং সেখানে বেসিক্যালি দেওয়ার রিয়েলি মানে ডিক্লাইনিং কন্ডিশন। সুতরাং এবং এখন যে স্টেপটা ইন্ডিয়া নিয়েছে এই স্টেপ নেওয়ার ফলে হবে কি বাংলাদেশের রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রির মূল্য কিছুটা হয়তো ইন্ডিয়ান প্রোডাক্টস থেকে ওরা 10-15% কম আছে, কিন্তু তবু এখন যেহেতু স্থল বন্দর দিয়ে আসতে পারবে না, যদি পেট্রাপোল দিয়ে আসতে ম্যাক্সিমাম মোটের আপনার সময় লাগবে 3 দিন। এখন যদি আপনার যদি নদী বন্দর দিয়ে যদি কলকাতা এবং মুম্বাই দিয়ে যেটা আসবে যেটা অ্যালাউ করেছে যদি আসতে চায় তাহলে আমরা নর্থ ইস্টে যদি বস্ত্র আসতে চায় তাহলে গুয়াহাটিতে আসতে আপনি চিন্তা করে দেখুন কলকাতা দিয়ে ঘুরে তারপরে আসবে। সুতরাং হাউ মাচ টাইম ইট উইল টেক। তো ন্যাচারালি আগে যেটা 3 দিনে আপনার পেট্রাপোল দিয়ে চলে আসতো এটা এখন 15 দিন লাগবে। তো 15 দিন লাগলে এবং তার প্রসেস যেটা আছে তার মানে অলরেডি তার কস্টটা বেড়ে যাবে এবং ইন্ডিয়ান গার্মেন্ট ইন্ডাস্ট্রির জন্য এটা একটা বেসিক্যালি এটা ইন্ডিয়ান গার্মেন্ট ইন্ডাস্ট্রির জন্য একটা এক্সট্রা সুযোগ। এইখানে বাংলাদেশি যে সমস্ত রেডিমেড গার্মেন্ট ইন্ডাস্ট্রিরা যে 10%, 15% বা 20% যে গ্যাপটা ওদের কম ছিল, জিনিসপত্রের দাম কম ছিল, এখন ইন্ডিয়া এখন যে আপনাদের লঙ্গার যে একটা ডেলিভারি টাইম এখন পেয়ে যাবে। তাই ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিটা কম্পিটিটিভ করতে হবে। বাংলাদেশ তো আমার মনে হয় এই মার্কেটটা ইন্ডিয়াতে লস করবে। হ্যাঁ, এটা আমার ধারণা আর কি। এখনো তো বিস্তৃত ভাবে সমস্ত কিছু স্টাডি আসেনি। ক্লাসকে দেখলাম, দেখে আমার যা মনে হলো আমি সেটা বলছি আর কি। তবে আপনি কি মনে করছেন যে বাংলাদেশের এই অচলাবস্থা খুব শীঘ্রই সেটা দূর হবে? বাংলাদেশের অচল অবস্থা শুনুন, বেসিক্যালি বাংলাদেশের তো আপনি সাধারণ মানুষ কি ভালো আছে নাকি? এখন তো অলরেডি দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় প্রথম তো যে কোনো কারণে হোক ছাত্র আন্দোলনকে সামনে রেখে বাংলাদেশে যে দীর্ঘদিনের যে হাসিনা গভর্নমেন্ট ছিল তাকে যে সরানোর ফলে বাংলাদেশের সাধারণ মানুষ তো ভালো অবস্থায় নেই। আপনি লক্ষ্য করুন ইন্ডিয়া থেকে তো ওদের যত চাল বলুন চালের উপরে তো রেস্ট্রিকশন ইম্পোজ করেছে। ওরা নাকি শুনতে পাচ্ছি পাকিস্তান থেকে চাল আনবে, ঠিক আছে? তো এখন পেঁয়াজের দাম শুনতে পাচ্ছি ওরা পাকিস্তান থেকে, চীন থেকে না পাকিস্তান থেকে নেবে না বাইরে থেকে আনবে। তো এখন যদি ইন্ডিয়ার কাছ থেকে যদি মালটা নিত তাহলে যে পণ্যের যে দামটা যা থাকতো এতদিন ছিল, ঠিক আছে, এখন তো তা নেই। কাঁচা মরিচের দামও তো এখানে প্রচুর শুনতে পাই, সবজির দাম প্রচুর। সাধারণ মানুষের তো না বিশ্বাস, ঠিক আছে। আর অলরেডি ওইখানকার মানে অবস্থা খুব খারাপ। প্লাস রাজনৈতিক যে একটা টালমাটাল অবস্থা চলছে এখানে ওইখানে আপনার যে একেবারে তাহলে কি মনে করছেন এই যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি সেটাকে ব্যালেন্স করতে এবার ভারতের এই পদক্ষেপ অত্যন্ত সময় উপযোগী কৌশল? এটা তো নিঃসন্দেহে দেখুন বেসিক্যালি অপারেশন সিঁদুর যেটা নাকি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লঞ্চ করেছিল এই আফটার এই পেহেলগাঁও অ্যাটাকের পরে 7 মে থেকে, তার উদ্দেশ্য কিন্তু একটাই ছিল শুধু কেবলমাত্র বেসিক্যালি দ্য ডিস্ট্রাকশন এন্ড দ্য ডেসিমেশন অফ দি টেরোরিস্ট, মানে টেরোরিস্টদের নির্মূল করা, ঠিক আছে। এবং সঙ্গে সঙ্গে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে নতুন যে পলিসি যেটা নাকি বলছে সেটা হলো যে শুধু সন্ত্রাসবাদী না, সন্ত্রাসবাদী যারা সাহায্যকারী বা মদতকারী তাদেরকেও পিকচারে আনা, তাদেরকেও শাস্তির ব্যবস্থা করা। এবং ইন্ডিয়া তো বেসিক্যালি যে যখন নাকি এবং আমাদের বিদেশ থেকে একটা
আমাদের একটা নীতি হলো যে নো ফার্স্ট স্ট্রাইক পলিসি। আমরা প্রথম কাউকে মিলিটারি অ্যাটাকে যাচ্ছি না। তো বাংলাদেশে তো বেসিক্যালি আমরা যেভাবে দেখতে পাচ্ছি মোহাম্মদ ইউনূস বা তাদের যে বাংলাদেশে বিশাল পরিমাণ যে রেডিক্যালস যারা আমরা দেখলাম 5ই আগস্টের পর থেকে যেভাবে নাকি হিন্দুদেরকে উপর আক্রমণ করা হচ্ছে, আওয়ামী লীগ সাপোর্টারদের উপর আক্রমণ করা হচ্ছে, হু আর দে আর বেসিক্যালি দ্য উগ্র মানে ফান্ডামেন্টালিস্ট অফ দ্য রেডিক্যাল। সুতরাং দে আর বেসিক্যালি এইটিং অলসো দ্য পাকিস্তান গভর্নমেন্ট। ঠিক আছে? তো সুতরাং এখন তো আমাদের পার্শ্ববর্তী দেশ হলো বাংলাদেশ। ঠিক আছে? এখন আমরা লক্ষ্য করছি যে বেসিক্যালি পাকিস্তান হ্যাজ বিকাম মানে ফো ইন প্লেস অফ ফ্রেন্ড। এখন গভর্নমেন্ট তো মিলিটারি অ্যাকশন ফাস্টই করতে পারে না। তো বেসিক্যালি বাংলাদেশের সিচুয়েশন যেভাবে ফাস্ট চেঞ্জিং এবং আমাদের সার্বভৌমত্ব, আমাদের অখণ্ডতা এবং আমাদের যে জানি কয় আমাদের মধ্যে যে ইন্টিগ্রিটি আছে তার উপর যেভাবে আঘাত করে বাংলাদেশি উগ্র করে। একেবারে সঞ্জয়বাবু কি শোনা যাচ্ছে? আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে। সঞ্জয়বাবু কি শোনা যাচ্ছে আমাকে? দুঃখিত, আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে আমরা পুনরায় ফিরবো সেই সংবাদ নিয়ে। তবে তারই মধ্যে জানিয়ে রাখি যে স্থলবন্দরে বাণিজ্য এবার বন্ধ করতে বাধ্য হয়েছে ভারত। তাতে করে বাংলাদেশের অনেকটা শিল্প বাণিজ্যে ধাক্কা হতে পারে। আগামী দিনে অর্থনীতি অনেকটাই ভেঙে পড়তে পারে বাংলাদেশের, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞ মহল। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।